ওরা ফিরে আসছে বাড়ির দিকে। মাঝ রাস্তায় আরমান নেওয়াজ রুদ্রকে গাড়ি থামাতে বললেন। রুদ্র গাড়ি থামাতে আরমান নেওয়াজ বলল, রুদ্র আমরা নামবো, তোমরা বাড়ি চলে যাও। আর যদি ঘুরতে যেতে ইচ্ছে করে তাহলে ঘুরতে যাও, আমাদের কাজ আছে। আরিফ নেওয়াজ কপাল ধয়ে ভাঁজ ফেলে বললেন, এখন আবার কিসের কাজ? আরমান নেওয়াজ হাসার চেষ্টা করে আরিফ নেওয়াজের হাত টেনে ধরে বললেন, আরে ভুলে গেলি বাড়ি থেকে বের হয়ে কি বললাম তোকে? আরমান নেওয়াজ আরিফ নেওয়াজকে সাথে নিয়ে নামলেন আর রুদ্রদের জোর করে পাঠিয়ে দিলেন। রুদ্র ওদের জন্য অপেক্ষা করতেও চেয়েছিল, কিন্তু আরমান নেওয়াজ শুনল না, বলল দেরি হবে, চলে যাও। রুদ্র আর অধরা চলে যেতে আরিফ নেওয়াজ বললেন, ভাইজান তুমি তো তখন কোনো কথাই বলনি, তাহলে মিথ্যে বললে যে? আরমান নেওয়াজ বলল, আরে ওসব মিথ্যে বলেছি যাতে ওরা দুজন একসাথে কোথাও একটা ঘুরতে যেতে পারে। আমরা গেলে তো ওরা বোরিং ফিল করে, বাড়িতেই চলে যাবে। কথাটা মন্দ বলনি। তাহলে গাড়িতে যাব কি করে? আমি আদনানকে মেসেজ দিয়েছি, ও গাড়ি নিয়ে আসছে, আর অনেকদিন পর 3 ভাই মিলে ঘুরবো। ঠিক আছে। এইদিকে রুদ্র একটা সুন্দর জায়গায় গাড়িটা থামালো। চারদিকে লাইটের আলো, নিস্তব্ধ রাস্তা, সাথে মন জুড়ানো বাতাস। রুদ্র অধরাকে বলল, দেখলি তোর জন্য কিভাবে ওকে মারলাম? অধরা মুখ ফুলিয়ে বলল, মারতে বলেছিল কে? আপনার তো ভালো ফ্রেন্ড ছিল। রুদ্র কিছু বলল না, ও ভেবেই রেখেছিল অধরা কিছু নিয়ে গুমট বেঁধে থাকবেই। আর তাই হলো। অধরা জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এতগুলো বছর আমার সাথে একটা কথা বলার প্রয়োজন মনে করেননি। ওই দেশে মেয়ে ফ্রেন্ড বানিয়েছে, আবার মেয়েটা ওনাকে ভালোবাসে। রুদ্রর কাছে এই প্রশ্নের উত্তর নেই। আসলেই তো এতগুলো বছর ধরে অধরাকে বিয়ে করার ভয়ে কথা বলেনি। অধরা এইটুকু অভিমান করা স্বাভাবিক। রুদ্র গায়ে মাখলো না, চুপ করে থাকলো। অধরা রুদ্রের চুপচাপ থাকায় ওর দিকে তাকালো, নীরব কণ্ঠে বলল, রাগ করেছেন? ওইভাবে বলিনি, আমি কথা বলুন। আমি সিরিয়াস হয়ে বলিনি, কথা বলুন। রুদ্র ইচ্ছে করে চুপ রইল। এরপরে গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং এ হাত রাখলো। অধরা রুদ্রর হাতটা শক্ত করে ধরে বলল, যাবেন না প্লিজ, আর কিছুক্ষণ থাকি। এমন করে বললে কেউ কি না শুনতে পারে? রুদ্র গাড়ি থামালো। এরপরে হেসে বলল, বাহ বাহ, রাগও করিস, আবার আমি চুপ করে থাকলে তুই কথা শোনার জন্য উতলাও হয়ে যাস, আবার আবদারও করিস। এরপরে না আমার একটা শখ জাগছে, পূরণ করবি? অধরা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? রুদ্র কি যেন ভেবে বলল, না থাক, পরে বলবো, এখন অন্য কথা বল। আচ্ছা, নায়রাকে থাপ্পড় মারলাম, তোর কেমন লাগছিল? ভালো না। একটা কি দুটা ঠিক ছিল, তাই বলে 60টা? রুদ্র গভীর শ্বাস ছেড়ে বলল, তুই আমার জীবনে এমন একটা জিনিস হয়ে গিয়েছিস যে তোকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। আগে তোকে বিয়ে করতে চাইনি, আর এখন তোকে ছাড়া একটা মুহূর্ত ভালো লাগে না। শুধু জানি তুই আমার, মানে আমারই। অধরা ঘাড় কাত করে বলল, এত ভালোবাসেন আমায়? অনেক 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 ভালোবাসি। অধরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রুদ্র ওর ধ্যান ভাঙাতে বলল, আচ্ছা ওসব ছাড়ো, এখন একটা কিস করো। অধরা মাথায় শয়তানি বুদ্ধি চাপলো। ও মুচকি হেসে বলল, চোখটা বন্ধ করুন। রুদ্র তো আশাবাদী হয়ে চোখটা বন্ধ করলো। অধরা পট করে রুদ্রের গলা চেপে ধরে বলল, মেয়ে ফ্রেন্ড বানানো না, একদম মেরেই ফেলবো। রুদ্র ওর হাতটা ছাড়িয়ে শক্ত করে ধরে নিজের কাছে এনে বলল, এই ছিল তোর মনে? দাঁড়া। অধরা ঘাবড়ে গিয়ে স্টিয়ারিং এর সাথে নুইয়ে রুদ্রকে বলল, আমি বাড়ি যাব। রুদ্রকে ছেড়ে দিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, যা, আমাকে বলছিস কেন? অধরা ড্যাব ড্যাব চোখে তাকিয়ে বলল, আমি এই রাত্রিবেলা একা যাব কি করে? কেন, আমাকে গলা চেপে ধরার সময় মনে ছিল না? আমি তো বাড়িতে যাব না, এখানেই থাকবো, তুই গেলে যা। আমি কি কোনো কারণ ছাড়াই আপনার গলা চেপে ধরেছি? মেয়ে ফ্রেন্ড বানিয়েছেন? কই, আমি তো এই এতগুলো বছর ধরে একটা ছেলে ফ্রেন্ডও বানাইনি, এমনকি আমার আশেপাশে কাউকে ঘেঁষতেও দেয়নি। রুদ্র এবার আর ভালো লাগছে না এই টপিক নিয়ে কথা শুনতে। যতবার নায়রার কথা শুনছে ওর রাগ উঠছে। ও শ্বাস ছেড়ে বলল, তোর আর আমার আলাদা আলাদা জায়গা, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। অধরা মুখটা গুটিয়ে নিল, অভিমান ভরা চোখ নিয়ে জানালার দিকে তাকিয়ে রইল। চেয়েছিল রুদ্র ওকে বুঝুক, এতগুলো বছরেও ও রুদ্রকে ভালোবেসে গিয়েছে। ওর অনুপস্থিতিতে কোনো ছেলের সাথে তো কথা বলার চেষ্টাও করেনি, আর সে তো দিব্যি ভালোই থেকেছে, অধরাকে জানারও চেষ্টা করেনি। অধরা কথাগুলো ভাবতে ভাবতে মনে মনে বলল, অধরা তুই বেকার বেকার কথা বাড়াচ্ছিস। তখন তো রুদ্রর মাথায় ভূত চেপে ধরেছিল, আর এখন এসে দেখ তোকে কত ভালোবাসে। এরপরে রুদ্র জিজ্ঞেস করলো, কিছু খাবি? রেস্টুরেন্টে যাবি? না। ফুচকা আনি? না। কিছুক্ষণ এখানে বসে থাকতে চাই, ভালো লাগছে। রুদ্র মিনিট 10 পরে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ফোনটা হাতে নিল। অধরা অভিমান করলো, বই কি, বলেছিল তো আর একটু থাকবে এখানে, কিন্তু রুদ্র তো নিজের মতোই চলে যাচ্ছে। অধরা অভিমান করে একটু ঘুরে বসে জানালার দিকে তাকিয়ে রইল। যেতে যেতে ঘুমিয়ে পড়ল। আকাশের অবস্থা ভালো নয় বলে রুদ্র বাড়িতে চলে এলো। হালকা হালকা বৃষ্টি শুরু হচ্ছে। রুদ্র অধরাকে ডাকতে গিয়েও ডাকলো না। ভালোই ঘুমাচ্ছে দেখা যায়, ঘুম ভাঙাতে ইচ্ছেও করছে না। আবার এও মনে করলো তার আতঙ্ক এখনো খায়নি, খিদের চোটে ঘুমাচ্ছে। আর বৃষ্টিও নামছে। বৃষ্টির কারণে রুদ্রর আশা, না হলে কি ওখানেই
থেকে এসে পড়ে। রুদ্র অধরাকে গোছালো পাজা কোলে তুলে নিল। এরপরে আড়াআড়ি ভিতরে ঢুকালো। অধরার ঘুমান্ত মুখশ্রীর দিকে মুচকি হেসে ড্রয়িং রুমে সোফায় শুইয়ে দিয়ে পাশে বসলো। রুকাইয়া রুম থেকে বেরোলো। রুদ্র আস্তে আস্তে অধরাকে ডাকলো, এই অধরা, অধরা। অধরা চোখ মেলে উঠে বসলো। সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে রইল মিনিট দুই। ঘুমের রেশ কাটতে স্বাভাবিক হয়ে চলে গেল উপরে। রুদ্র উঠে রুকাইয়াকে বলল, মা ও খায়নি, ওর জন্য খাবার নিয়ে যাও। রুকাইয়া চালাকি করে বলল, আমি বাপু নিয়ে যেতে পারবো না, তোর বউ তুই নিয়ে যা। ঠিক আছে, খাবার বাড়ো, আমি গাড়িটা রেখে আসছি। রুকাইয়া খাবার বেড়ে দিলেন। রুদ্র এসে প্লেটটা নিয়ে উপরে চলে এলো। অধরা হাত মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরোলো। রুদ্র সাইড টেবিলে খাবার রেখে বলল, খাবার রেখে গেলাম, খেয়ে নিস। অধরা এগিয়ে আসতে আসতে রুদ্র চলে গেল। অধরা পেছন থেকে ডেকে বলল, আপনি খাবেন না? রুদ্র দাঁড়ালো না, নিচে চলে এলো। রুকাইয়া খাবার বেড়ে বসে আছেন, তিনিও খাননি। রুদ্র এসে বসলো। অধরাও খাবারের প্লেটটা নিচে নিয়ে এসে টেবিলে বসলো। রুদ্র আর চোখে তাকালো অধরার দিকে। অধরা মনোযোগ দিয়ে খাচ্ছিল। রুকাইয়া রুদ্রকে ইশারা করে বোঝালেন, কিছু হয়েছে নাকি? রুদ্র মাথা নাড়িয়ে বোঝালো না। আরিফ নেওয়াজ আর অনিমা নিচে এলেন। দুজনেই গিয়ে বসলো সোফায়। আরিফ নেওয়াজ রুদ্রকে উদ্দেশ্য করে বললেন, রুদ্র একটা কথা বলছি শোনো। রুদ্র পেছন ফিরে বলল, হ্যাঁ বলো। কালকেই দুজনে সব শপিং শেষ করে ফেলো, আশা করি আর আমার কিছু বলতে হবে না। রুদ্র হেসে বলল, আচ্ছা বুঝতে পেরেছি, টেনশন নেই, কালকে শপিং শেষ করব ইনশাল্লাহ। রুকাইয়া বললেন, বিয়ের শাড়ি যাই কিনিস সেটা কিন্তু অধরাকে পরতে দিব না। রুদ্র জিজ্ঞেস করলো, কেন? শাড়ি আমি কিনে রেখেছি। অধরা মাথা তুলল না, লজ্জা পেল। ওই সে শাড়িটাই দেখেছে। এদিকে সোহা ঘুমিয়ে আছে। হঠাৎ রুমে কারো উপস্থিতি টের পেতে উঠে বসলো। আদ্র রুমের দরজা লাগিয়ে রুমের লাইট জ্বালিয়ে দিল। সোহা ওকে দেখে হাঁপ ছেড়ে আস্তে করে বলল, তুমি এত রাতে? আদ্র বিছানায় এসে বসে বলল, হ্যাঁ আমি। তো তো কিছু না, তুমি এত রাতে এলে, কেউ দেখলে? আর আব্বু আম্মুও এসেছে, ওনারা কেউ দেখলে? আদ্র ধমক দিল, চুপ, সবসময় বেশি কথা বলিস। এত ভয় পাস কেন? আমি কি ভয় পাই? সোহা পিট পিট করে তাকালো। আদ্র বলল, এত ভয় পেলে আমাকে পাবি কি করে? যেদিন জানাজানি হবে সেদিন তুই ভয়ে রুম থেকে বের হলি না, আর আমি একা শুধু বললাম যে আমি সোহাকে ভালোবাসি। সবাইকে আমার কথা বিশ্বাস করবে? বল, বিশ্বাস করবে না। আর তুই আমাকেও পাবি না, তখন কি থাকতে পারবি আমাকে ছাড়া? সোহা বুঝতে পারলো আসলে ভয় পেলে রুদ্রকে পাবে না, তাই সাহস রাখতে হবে। সোহা এগিয়ে এসে আদ্রর বুকে মাথা রাখলো। আদ্র বলল, কি বললাম বুঝতে পারছিস? বুঝতে পেরেছি, তুমি আমার হবে, আমি তোমাকে হারাতে পারবো না। দাঁড়া শুধু, রুদ্র অধরার বিয়েটা হতে দে, আমি সবাইকে বলে দিব আমি তোকে ভালোবাসি, তোকেই বিয়ে করতে চাই। তখন কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে রাখতে হবে, ছাড়বি না কিন্তু। ঠিক আছে, আমি তোমার পাশেই থাকবো। পরের দিন সকালে অধরাকে নিয়ে বের হলো রুদ্র, শপিং করবে বলে। দুপুরের দিকে দুজনেই টায়ার্ড, তাই ফিরে এলো। আর একদিনে এত শপিং করা সম্ভব না। ওরা ফিরে এলো, সন্ধ্যা যাবে। আদ্র আর সোহাকেও সাথে নেবে। বিকেলের দিকে অধরা রুমে নিজে শপিং করা ড্রেসগুলো একটা একটা করে কাভারে তুলে রাখলো। আদ্র এসে বসলো সোফায়। অধরা কাজ করতে করতে জিজ্ঞেস করলো, তোমাকে চিন্তিত লাগছে কেন? বইন, একটা বড়সড় চিন্তায় আছি। কি চিন্তা বলো? রুদ্র ভাই না কেমন একটা খোঁচা মেরে কথা বলে। যেমন? আরে বলিস না, যেদিন কক্সবাজার থেকে ফিরলাম সেদিন রাতে সোহার সাথে দেখা করতে গিয়েছিলাম। ও রুম থেকে বের হতে গিয়ে রুদ্র ভাইয়ের সামনে পড়ি। এরপরে জিজ্ঞেস করলো। আমি বললাম, ওই যে সোহা পড়া বোঝেনি, পড়া বোঝাতে এসেছি। এরপর থেকে ভাইয়া এটা নিয়েই খোঁচা মেরে কথা বলে। তুই খেয়াল করে দেখিস রুদ্র ভাই কেমন করে বলে। ও এমনি মজা করে তোমার সাথে, মজা করে আর যাই করে তুই তোর জামাইকে বোঝাইস, এমন যেন না করে। অধরা হাতে থাকা জামা রেখে এগিয়ে এসে বলল, কি বললে তুমি? আদ্র হাত দুটো সামনে এনে পিছলে হেসে বলল, প্লিজ বোন মারিস না, এমনিই বলে ফেলেছি, রাগ করলা? আর রুদ্রের সাথে বিয়ে হলে তো তোর জামাই হবে, তাই আগে থেকেই বলছি। কি রাগ করলি? অধরা কপাল কুঁচকে নিয়ে বলল, দেখো এইসব ডায়লগ দিবা না, রাগ উঠেছে। রুদ্র রুমে ঢুকতে ঢুকতে বলল, রাগ ভাঙাতে আমি এসেছি তো। আদ্র তুই যা তো, সোহা পড়াশোনার কি অবস্থা? আদ্র অধরাকে ইশারা করলো, বোঝালো এমন করেই রুদ্রকে খোঁচা মেরে কথা বলে। আদ্র উঠে চলে গেল। রুদ্র দরজা লাগিয়ে দিতে দিতে গান ধরলো, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়া। অধরা বলল, ছি ছি, আপনি না বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন, আর আপনার মুখে কি সব কথা? আল্লাহ এনাকে হেদায়েত দাও। রুদ্র প্রতিবারের মতো এবারও অধরার বিছানায় শুয়ে উপরের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাকে একটা বউ দাও, তাহলেই আমি ভালো হয়ে যাব। অধরা এগিয়ে এসে কোমরে হাত থেকে দাঁতে দাঁত চেপে বলল, একটা বউ মানে? আমাকে লাগবে না। রুদ্র ঢোক গিলে বলল, হ্যাঁ তোকেই তো লাগবে বললাম। কই বললেন? বললেন যে একটা বউ লাগবে। আমার নাম বলেছেন কি? তোর নাম বলতে হবে না, আল্লাহ জানে তুই আমারই বউ। অধরা চোখ ছোট করে করে তাকিয়ে থেকে আবারও জামা কাপড় হাতে নিল। রুদ্র অন্যদিকে
দিক ফিরে শুয়ে রইল, এর মাঝে কোনো কথা বলল না, ঘুমের ভান ধরে রইল। অধরা সবকিছু গুছিয়ে রিডিং টেবিলে এসে বসলো, আর কি কি কেনা বাকি সেগুলো লিস্ট করে লিখে রাখলো। সবই কেনা শেষ, এখন শুধু রিসেপশনের দুজনের ম্যাচিং করে ড্রেস কেনা বাকি, আর সাথে জুয়েলারি কেনা বাকি। অধরা লিস্টটা রেডি করে রেখে রুদ্রকে ডাকতে এলো, কিন্তু ও ঘুমিয়ে গিয়েছে। অধরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশে এসে বসলো, রুদ্রর মুখ পানে তাকিয়ে রইল। বিশেষ করে রুদ্রর গোলাপি ঠোঁটটা বেশি নজর কাটছে। অধরা মিটমিট করে হাসছে তা দেখে ছোট করে একটা চুমু দেওয়ারও ইচ্ছে হচ্ছে ওর। অধরা দীর্ঘশ্বাস ছেড়ে একটু এগোলো, পরক্ষণে ভাবলো কি করতে যাচ্ছিল ও। যদি রুদ্র উঠে যায় তাহলে খোঁচা মেরে কথা শোনাবে, এই ভেবে বসে রইল। ভাবলো কপালে একটা চুমু দিবে, তাই একটু এগোলো। রুদ্র ফট করে চোখটা খুলতে অধরা ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে আমতা আমতা স্বরে বলল, কি বলুন তো? মশা বসেছিল তাই মারতে চেয়েছিলাম। রুদ্র উঠে বসে বলল, মশা মারতে এসেছিলি নাকি আমাকে একা পেয়ে? এই বলে রুদ্র সাথে সাথে উঠে দাঁড়িয়ে শয়তানি করে বলল, এইবার বুঝেছি তোর মনে কি চলে। আল্লাহ বাঁচিয়েছে চোখটা খুলেছি, না হলে তো আজকে এই ছেলের সাথে কি না কি করতি। অধরা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। রুদ্র মুখ টিপে হাসলো। অধরা রুদ্রের সামনে এসে বলল, এসব কি কথা? হ্যাঁ? রুদ্র অধরাকে কাছে টেনে জড়িয়ে ধরে দু গালে হাত রেখে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। অধরা সরিয়ে যেতে চাইলেও রুদ্র ওর হাতটা শক্ত করে ধরে রইল। এমন সময় দরজায় এসে ডাকলেন অনিমা। রুদ্র অধরাকে ছেড়ে দিয়ে বিছানায় এসে উবু হয়ে শুয়ে বলল, কেউ জিজ্ঞেস করলে বলবি যে টায়ার্ড আমি, তাই ঘুমিয়ে গিয়েছি, আর সন্ধ্যার আগে ডাকবি না, একটু ঘুমাবো। অধরা মনে মনে বলল, আমার ঘরে কেন? কি ভাববে সবাই? অনিমা আবারও ডাকলেন। অধরা দরজা খুলে দিল। অনিমা বললেন, এতক্ষণ লাগে দরজা খুলতে? কি করছিলেন? আমু ব্যালকনিতে পড়তে বসছিলাম, তাই শুনতে পাইনি। আর আস্তে কথা বলা। রুদ্র ভাই এই রুমে এসে ঘুমিয়ে পড়েছে। অনিমা এই কথা শুনে বিছানায় তাকালো। রুদ্র উবু হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। অনিমা আর ডাকলো না, হেসে চলে গেলেন। রুদ্র হেসে মনে মনে বলল, বাহ, আমার বউ তো দেখি সব দিকে পারদর্শী, ভালো মতোই হ্যান্ডেল করতে পারে সবকিছু। অধরা রুমের দরজা একটু চাপিয়ে আয়নার কাছে এসে দাঁড়ালো। রুদ্র শুয়ে আছে সেটা দেখে মুচকি মুচকি হেসে রিডিং টেবিলে এসে বসলো। এরপর ডায়েরিটা বের করে কিছু লিখলো। রুদ্র চোখ টিপে টিপ করে তাকিয়ে রইল। ইচ্ছে করছে ডায়েরিটা পড়তে, কিন্তু ও তো বলেই রেখেছে পার্সোনাল এটা, তবুও আজ একটু হলেও পড়বে। রুদ্র উঠে বসে শার্টটা খুলে অধরাকে বলল, অধরা একটু পানি দেয় তো। অধরা ডায়েরিটা রেখে এগিয়ে এসে পানি দিল আর বলল, আপনি দিনের বেলা ঘুমাবেন, তাও খালি গায়ে ঘুমাতে হবে? রুদ্র বাঁকা হেসে বলল, খুব গরম লাগে তোকে ছাড়া, আয় না তোকে জড়িয়ে ধরে ঘুমাই। অসভ্য লোক, মুখে যদি একটু ভালো কথা আসে। বিয়েটা করো, এরপরে আমি সত্যি ভালো হয়ে যাব, একদম ইনোসেন্ট স্বামী হয়ে থাকবো, প্রমিস। হয়েছে, চাপা মারা বন্ধ করেন, এখন ঘুমান। আমার জানা আছে আপনি বিয়ের পর কতটুকু ইনোসেন্ট থাকবেন। অধরা একটা কাজ করে দে তো, ড্রয়িং রুমে আমার ফোনটা রেখে এসেছি, ফোনটা নিয়ে আয়। অধরা অবলীলে চলে গেল। আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে, কারণ ডায়েরিটা ওইভাবে রেখে গিয়েছে। রুদ্র ঝটপট উঠে রিডিং টেবিলে গিয়ে ডায়েরিটা খুললো। শুরু থেকে কয়েকটা পাতা মাঝে নিজের নাম আর ছবি পেল। রুদ্র অবাকে শেষ প্রান্তে থতমত খেয়ে বলল, না চাইতে কেমন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আরো কিছু লিখাও পড়লো, তবে অধরা চলে আসার ভয়ও পাচ্ছে। রুদ্র তাড়াহুড়ো করে ডায়েরিটা রেখে বিছানায় এলো। অতঃপর আগের মতোই উবু হয়ে শুলো। অধরা তারপরই রুমে এসে বলল, ভাইয়া আপনার ফোন তো ড্রয়িং রুমে পেলাম না। রুদ্র থতমত মুখে বলল, হয়তো রুমে থাক, লাগবে না, ঘুমাবো, রুম থেকে এনে দিব। তুই পড়তে বস। অধরা রিডিং টেবিলে এসে বসলো। রুদ্র অন্যদিকে ফিরে শুয়ে রইল। অধরা ডায়েরিতে নিজের ছবি, নিজেকে নিয়ে কত শত কথা লেখা দেখার পর থেকে ওর কেমন একটা অস্থির লাগছে। অধরা ঝটপট ডায়েরিটা আগের জায়গায় রেখে বই বের করলো, তবে চাবিটা আগের জায়গায় রাখলো না, একটা খাতার ভিতর রেখে বুক সেলফে রাখলো। সন্ধ্যার দিকে রুদ্র ঘুম থেকে উঠে বসলো। অধরা রুমে নেই। রুদ্র দুবার ওকে ডেকে কোনো সাড়া না পেয়ে বিছানা থেকে নেমে শার্টটা পরে বের হলো রুম থেকে। সামনে এসে দাঁড়ালো অধরা। মুখে সেই চিরচেনা হাসি ফুটিয়ে বলল, উঠে গিয়েছেন? এত তাড়াতাড়ি ঘুম শেষ? রুদ্র কণ্ঠে গম্ভীরতা। এরপরে বলল, রেডি হ, বাইরে যেতে হবে। অধরা হেসে আবদার সুরে বলল, বলছি বোরগা না পড়ি। রুদ্র ধরা গলায় বলল, তাহলে যাওয়ার কি দরকার, পুরনো কাপড় পরেই থাকিস বিয়ের অনুষ্ঠানে। অধরা রেগে মিনমিন করে বলল, ঠিক আছে, রেডি হচ্ছি। অধরা রুমে ঢুকে রেডি হলো। আদ্র আর সোহাকেও বলা আছে। সোহা রেডি হয়ে এসে আদ্রার রুমে ঢুকলো। আদ্র আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। সোহা এগিয়ে আসতে আদ্র বলল, তোকে একটা কথা বলার ছিল। এসেছিস, ভালোই হয়েছে। হ্যাঁ বলো। শোন, এখন একসাথে বাইরে যাব, রুদ্র ভাইও থাকবে, তুই কিন্তু আমার ধারের কাছেও আসবি না। কেন? কেন আবার? দেখিস না ভাইয়া কেমন খোঁচা মেরে কথা বলে। ঠিক আছে। অধরা রেডি হওয়ার আগে রুদ্র রেডি হয়ে এসে হাজির। এসে অধরাকে তাড়াতাড়ি রেডি হতে বলেছে। অধরা রেডি হয়ে রুদ্রের সাথে চলে এলো। সাইড ব্যাগ, ফোন কিছুই নিল না, আর নিলেও দরকার হয় না, টাকা দেওয়া তো রুদ্রই দিবে, আর ফোন তো দরকারই হয় না। রুদ্র ড্রাইভ করছে, পাশে আদ্র আর অধরা আসোয়া ব্যাক সিটে। রুদ্র থেকে থেকে লুকিং গ্লাসে অধরার দিকে তাকাচ্ছিল, আবার তখনকার সেই ডায়েরির কথা ভাবছিল।
এও ভাবছিল অধরার সাথে বড্ড অন্যায় করে ফেলেছে। মেয়েটা যে ভালোবেসে গিয়েছে কখনো কাউকে বুঝতেই দেয়নি, এমনকি রুদ্রের সাথে কথা বলারও চেষ্টা করেনি। এভাবেও ভালোবাসা যায়? প্রশ্নটা নিজের কাছেই রাখলো রুদ্র। অতঃপর গভীর শ্বাস ছেড়ে অধরার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আগে হয়তো অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছে অধরাকে, তবে এবার আর কষ্ট দিবে না, বরং সুন্দর একটা সংসার করবে। এর কিছুক্ষণ পরে রুদ্র, আদ্র আর সোহাকে শুনিয়ে অধরাকে বলল, অধরা, তোর খালাতো বোন ঝিলিক আর জীবনকেও আসতে বলিস, ওরা থাকলেও আরো মজা হবে। আর ঝিলিক তো আদ্রকে পছন্দই করে, আর আদ্রও তো বলেছিল বিয়ে করবে, এখন আবার কি হলো আদ্র? সোহা আদ্রর দিকে তাকালো। আদ্র আমতা আমতা করে বলল, আসলে বাবা বলল তোমার বিয়ের পরে এটা নিয়ে আলোচনা করবে। রুদ্র বাঁকা হেসে বলল, শোন, আমার বিয়ের মধ্যে তো ও আসছেই, এই সুযোগে ওর আশেপাশেও থাকতে পারবি। কি রে সোহা, তোর ছোট ভাবি হিসেবে ঝিলিক কেমন হবে রে? সোহা থমথমে মুখে বলল, ভালো। আদ্র মনে মনে বলল, এমনি সোহার মাথা বিগড়ে যায়, তার মধ্যে আবার ঝিলিককে নিয়ে কথা বলে ব্রেন ওয়াশ করলে তো আরো বিগড়ে যাবে। আল্লাহ, তুমি রুদ্রভাইকে হেদায়েত দাও, না হলে আমি বিয়ে করতে পারবো না। গাড়ি থেকে নেমে আদ্র অধরাকে কিছু একটা ইশারা করলো। অধরা তা বুঝে মনে মনে বলল, আল্লাহ, আমার অর্ধেক জীবন যাবে ওদের ঝামেলা শেষ করতে করতে। কথাটা ভেবে অধরা সোহার হাত ধরে যেতে যেতে বলল, তুই কিন্তু রুদ্র ভাইয়ের কথা সিরিয়াস নিস না। তুই কিন্তু জানিস ভাইয়া ঝিলিককে পছন্দ করে না। রুদ্র ভাই তোদেরকে জ্বালাতন করতে এমন বলে। আদ্র শুধু তোকেই ভালোবাসে, বুঝেছিস? সোহা বলল, আপু বুঝেছি, তুমি চিন্তা করো না, আমি ভুল বুঝবো না আদ্র ভাইকে। ও তো ভালোবাসে আমাকে, হ্যাঁ, এটাই মাথায় রাখবি, না হলে তো সেই ঝামেলা আমাকেই মেটাতে হয়। আমি এখন এসব ঝামেলার মধ্যে নেই, সামনে বিয়ে, বিয়ে নিয়ে চিন্তায় আছি, বুঝছিস? আপু বুঝেছি। রুদ্র হুট করে অধরার হাত ধরে টান দিল, সোহার থেকে ছাড়িয়ে নিয়ে অধরার হাত ধরে হাঁটা দিল, আর বলল, তুমি শুধু আমার হাত ধরবে। অধরা চোখ ছোট ছোট করে বলল, মেয়ে মানুষ হাত ধরলেও আপনার সহ্য হয় না? সহ্য হয় না। আমি বাদে যেই তোর হাত ধরবে সেই মনে কর আমার শত্রু। আগে আমি ছিলাম না, তখন সোহা হাত ধরেছে, সেটা নিয়ে মাথা ব্যথা নেই, তবে এখন আমি এসে গিয়েছি, এখন এই হাত আমার। সোহা আবার আদ্রর জন্য দাঁড়ালো, ও পেছন পেছন পড়েছে। অধরা যেতে যেতে হুট করে দাঁড়িয়ে গিয়ে বলল, ভালোবাসেন আমায়? রুদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আর কতবার শুনতে চাস তুই? আরে বলুন তো। ভালোবাসি, খুব ভালোবাসি তোকে। অধরার মুখে হাসি ফুটে উঠল। রুদ্রর হাতটা আঁকড়ে ধরে বলল, এবার ঠিক আছে, চলুন। রুদ্র কি যেন ভেবে দাঁড়িয়ে বলল, যে ধরে বলল, আমি যাব না। কেন, আপনার আবার কি হলো? ভালোবাসিস আমায়? অধরা মুখের কোণে এক চিলেতে হাসি ফুটিয়ে বলল, ভালোবাসি না। তাহলে একাই যা। যাব না আমি? যাবেন? যাবেন না? না, যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। অধরা নিচে বসে পড়ল। রুদ্র আশেপাশে তাকিয়ে বলল, আরে উঠ, বসলি কেন? উঠবো না, চলুন আমার সাথে। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, বাপের মতো জেদ হয়েছে, ভাঙবে তবু মচকাবে না। উঠ, ভালোবাসি বলতে হবে না, যেদিন ইচ্ছে হয় বলিস। অধরা বিশ্ব জয় করে করা হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে রুদ্র হাত ধরে বলল, চলুন। রুদ্র শ্বাস ছেড়ে বলল, আল্লাহ আল্লাহ করে বিয়েটা হতে দে, তখন দেখবো ভালোবাসি না বলে যাস কই। অধরা যেতে যেতে হেসে বলল, আমি বলবোই না ভালোবাসি। রুদ্র হেসে বলল, তার মানে বাসিস? অধরা না বোঝার ভান করে মাথা দুদিক নাড়িয়ে বলল, বাসি না, চলুন। রুদ্র কিছু বলবে ঠিক তখন ওর চোখে কি যেন পড়ে যায়, চোখে হাত দিয়ে ডলতে শুরু করলো। অধরা বুঝতে পেরে রুদ্র দু গালে হাত রেখে অস্থির কণ্ঠে বলল, দেখি দেখি, আমার দিকে তাকান। আমার দিকে তাকান না, দেখছি কি হচ্ছে। রুদ্র তাকালো, সোহা একটা টিস্যু বের করে দিল। অধরা সেটা দিয়ে চোখের ভেতরে যাওয়া ছোট্ট একটা পোকা বের করলো। এরপরে রুদ্র চোখে ফু দিল। রুদ্র কি যেন তালে আছে, ও অধরার দিকে তাকিয়ে আছে তো আছেই। অধরা বলল, কি হলো, স্বাভাবিক লাগছে না? রুদ্র মাথা কাত করে বলল, লাগছে। তাহলে চলুন যাই। রুদ্র হাসলো। অধরা জিজ্ঞেস করলো, কারণ ছাড়া হাসছেন কেন? রুদ্র অধরার হাত ধরে গভীর গলায় বলল, ভালোবাসি কথাটা শোনার চেয়েও বেশি আনন্দ হয় যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়। অধরা মুচকি হেসে সামনের দিকে তাকিয়ে রুদ্রর সাথে হাঁটা দিল। এদিকে পেছন পেছন আদ্র আর সোহা যাচ্ছে। আদ্রর ইচ্ছে হচ্ছে সোহার হাত ওভাবে ধরে যেতে, কিন্তু যে খোঁচা মেরে কথা বলে তার থেকে না ধরাই ভালো, কিন্তু মন যে মানে না। আদ্র সোহার হাতটা ধরে ঠিকই হাঁটা দিল। যা হবার হবে। শপিং করা শেষ, সব ব্যাগ এনে গাড়ির ডিকিতে রাখা হলো। আদ্র, সোহা, অধরা গাড়িতে উঠতে নিল। রুদ্র তিনজনকে উদ্দেশ্য করে বলল, শোন, আগেই গাড়িতে উঠিস না, একটা কথা বলবো। আদ্র বলল, হ্যাঁ বলো। রুদ্র গাড়ির চাবিটা আদ্র হাতে দিয়ে বলল, তুই ড্রাইভ কর, আর সামনে বসবি সোহা, আর অধরা আমার সাথে পেছনে বসবি। কথা ক্লিয়ার? সোহার সাথে সাথে বলে দিল, ঠিক আছে, বুঝছি। সোহার কথায় রুদ্র মুখ টিপে হেসে গাড়িতে উঠলো, সাথে অধরাও। আদ্র গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে রুদ্র অধরার কোলে মাথা রেখে শুলো। অধরা ইতস্ত গলায় বলল, আপনি এভাবে শুলেন? রুদ্র থেকে কোনো উত্তর এলো না। ওর কোনো উত্তর দিতেও ইচ্ছে করছে না। ডায়েরিটা দেখার পর থেকে ইচ্ছে করছে অধরাকে জড়িয়ে ধরে থাকতে, একটুও হাতছাড়া করতে ইচ্ছে করছে না। কিছু দূর যাওয়ার পর আদ্র গাড়ির স্পিড কমিয়ে আনলো। এরপর পেছন ফিরে অধরাকে বলল, অধরা, তোর না ফুল পছন্দ, ফুল কিনে নিয়ে আসি। কথাটা বলার একটাই উদ্দেশ্য, সেটা সোহাকে ফুল দেওয়া। আর রুদ্র মাথাটা তুলে খোঁচা মেরে বলল, আমার
আমার বউকে আমি কিনে দিতে পারবো, আপনি বরং সোহাকে কিনে দিন, বেচারার কেউ নেই। অধরা মুখ টিপে হাসলো, যা দেখে আদ্র রেগে দাঁতে দাঁত চেপে সামনে ফিরল। রুদ্র উঠে বসে বলল, গাড়িটা সাইডে রাখ। আদ্র গাড়ি থামাতেই রুদ্র বলল, সোহাকে নিয়ে যা, দেখ কি ফুল নিবে। আর অধরা, নাম তো গাড়ি থেকে, তোকে আমি কিনে দিব, কারো ফুল নিতে হবে না তোর। আদ্র এই সুযোগ আর হাতছাড়া করতে চায় না, তবে সোহাকে সাথে নিয়ে গেলে ও আরো কথা শুনতে হবে, তাই ওকে রেখেই চলে গেল ফুল আনতে। সোহার জন্য গোলাপ নিয়ে এলো, অধরার জন্য কিনা সাহস হয়নি, যার বউ সেই দিক, ওর কি। রুদ্র অধরাকে নিয়ে ফুলের দোকানে গেল, অধরাকে জিজ্ঞেস করলো, কি ফুল নিবি? যা দিবেন তাই নিব, গোলাপ না বেলি, দুটোই দিন। রুদ্র আগে বেলি ফুলের গাছরা নিয়ে অধরার হাতে পেঁচিয়ে দিল, এরপর গোলাপের ঝুড়ি থেকে সুন্দর দেখে একটা গোলাপ ফুল তুলে অধরার হাতে দিয়ে বলল, ফুলের মধ্যে যেমন গোলাপ সেরা, ঠিক তেমনি হাজার মানুষের মাঝে আমার কাছে তুই সেরা। পরের দিন থেকেই শুরু হলো এলাহি কার্যক্রম। রুকাইয়া, অনিমা আর নাজমা সবাই মিলে কাজকর্ম করছে। এত বছর পর বাড়িতে বিয়ে বলে কথা। এইদিকে অধরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসল। মা চাচিকে কাজে ব্যস্ত দেখে বড়ই অবাক হলো। প্রতিদিন যেমন কাজ করে এর থেকেও বেশি কাজে জোর দিয়েছে। সোহাও নিচে এলো, সে অধরার পাশে বসে আস্তে করে বলল, আপু কি হচ্ছে এসব? অধরা বিড়বিড় করে বলল, আমার বিয়ে বুঝতে পারছিস না? সোহা জিভে কামড় দিয়ে বলল, এই দেখো, মনেই ছিল না। এই সময় বাড়িতে ঢুকলো আদ্র। বেচারার কাঁধে একটা ভারী বস্তা, আবার হাতেও একটা বস্তা। আদ্র অধরা আর সোহাকে ধমক দিয়ে বলল, এই দিকে আয়, বস্তা নামা। অধরা উঠে গিয়ে আদ্র থেকে বস্তাটা নামালো। আদ্র হাঁপাতে হাঁপাতে এসে সোফায় বসলো, সাথে সোহার মাথায় গাঁটটা মেরে বলল, এই যা, পানি নিয়ে আয়। সোহা মাথায় হাত দিয়ে উঠে চলে গেল। অধরা বস্তা খুলে দেখলো বাজার এনেছে আদ্র। অধরা অবাক হয়ে আদ্রর দিকে তাকিয়ে বলল, তুমি বাজার করতে গিয়েছিলে? রুকাইয়া আর নাজমা এগিয়ে এসে বস্তাটা থেকে সব শুকনো মশলা কিচেনে নিয়ে গেল। অধরা এগিয়ে এসে আদ্রর পাশে দাঁড়ালো, ওলনায় মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস করতে লাগলো। সোহা পানি এনে দিল। আদ্র পানি খেয়ে বলল, জীবনে প্রথম বাজারে গিয়েছিলাম, আল্লাহ এত কষ্টে বাজার করা। সোহা বলল, কেন, ভাইয়া ড্রাইভার সাথে যায়নি? ড্রাইভারকে অন্য কাজে পাঠিয়েছে, আর বাবা আমাকে বলেছে বাজারে যেতে। ভেবেছিলাম যাব আর কিনে নিয়ে আসবো, কিন্তু বাবারে বাবা, কি ভিড়, কি দাম। সোহা ফিক করে হেসে দিল, যার কারণে আদ্র বাজখাই গলায় বলল, এই যা তো, চোখের সামনে থেকে সর। হাসির কথা বলছি? সোহা মুখ ভেঙচি কেটে ঝাড়ি মেরে বলল, যাচ্ছি। আদ্র মুখ বেঁকিয়ে বলল, আমি এখানে অস্থির হয়ে বসে আছি আর উনি হাসছেন, মনে হচ্ছে যোগ করছি। সোহা ফিরে এসে বলল, জীবনে বউ পাবে না, না পেলাম তাও ভালো। ওদের এমন ঝগড়ার মধ্যে অনিমা এলেন কিচেন থেকে, বললেন, তোদের ঝগড়া কি শেষ হবে না? এমন করছিস কেন? কত কাজ চোখে পড়ে না? আদ্র বলল, তোমার মেয়ের বিয়ে, তোমার মেয়েকে দিয়ে কাজ করাও। অধরা জোর গলায় বলল, তোমার ভাগ্য ভালো, তোমার ভাইয়ের বউ হচ্ছি, না হলে আমার মতো মেয়ে কোথায় পেতে? আবার আমাকে কাজ করতে বলছো, তাই না? আদ্র বলে, তোকে কি এখনই বউ করছে? এখনো তো চাচাতো বোন হয়ে আসিস, সেই হিসেবে চাচাতো ভাইয়ের বিয়ে তো কাজ করতে পারিস। অতরা নাক মুখ কুচকে বলে উঠলো, আসলেই বড় আম্মু দেখো কি বলছে। রুদ্র নিচে নেমে এলো। অনিমা অধরাকে বললেন একসাথে খেয়ে নিতে। আদ্র উঠে চলে এলো রুমে, হাত মুখ ধুয়ে বের হলো। অধরা খাবার বেড়ে দিল। আদ্র খেতে খেতে কিছুটা ক্ষোভ প্রকাশ করলো, কতটা আশা নিয়েছিলাম এই মহারানীর শ্বশুর বাড়িতে যাব, ভালো মন্দ রান্না করে খাওয়াবে সে, কিন্তু তার হলো কই, বাড়িতেই খেতে হবে। কিচেন থেকে রুকাইয়া হেসে হেসে বলল, তুই চিন্তা করিস না, মেয়ের ভাই হয়ে আসিস, তোকে কি খাওয়াতে হয় তা আমরা খাওয়াবো। আদ্র মাথা নাড়ালো, না না, অমন খাওয়া আমার লাগবে না। রুদ্র শয়তানি হেসে বলল, আদ্র বিয়ে তো মাত্র একটা করলাম, আরো 3টা বাকি আছে, তুই সেখানে যাস, আমার বাকি বউরা তোকে খাওয়াবে। অধরা রক্ত চোখে তাকালো। আদ্র অধরাকে একটু ধাক্কা দিয়ে বলল, দেখ বিয়ের আগে কি বলছে, আরো বিয়ে করবে বলে। রুদ্র ফিসলে হেসে বলল, এক আতঙ্ক নিয়ে পারি না আবার আরো, মাপ চাই ভাই। এমন সময় রুকাইয়া ডেকে বললেন, এই তোরা গল্প গুজব করা বাদ দিয়ে খেয়ে নে, আর খাওয়া শেষ হলে অধরা সোয়া ডাইনিং টেবিলটা মুছে রাখবি, তাহলে নিচের কাজ সব শেষ। রুদ্র আর আদ্র খেয়ে চলে গেল। অধরা সোয়াকে সাথে নিয়ে খেয়ে উঠলো, এরপর দুজনে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিল। এইদিকে 3 জনের কাজ শেষ, ড্রয়িং রুমটা বেশ ঝকঝকে লাগছে। আদ্র নিচে এলো, অধরা আর সোয়াকে ডেকে নিয়ে গেল ছাদে।